আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বাথরুম ক্লিনিং এবং অর্গানাইজেশন। আমি সবসময় যেভাবে আমার বাথরুমগুলো ক্লিন করে থাকি এবং সেই সাথে ক্লিনিংয়ের পর যেভাবে অর্গানাইজড করে সব কিছু রেখেছি, সব কিছুই আজকের ভিডিওতে থাকছে। আর আজকের ভিডিওটা অনেক আপুদের রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল, তো আশা রাখছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, আপনাদের ভালো লাগবে। শুরুতেই যে প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে হারপিক অল ইন ওয়ানের পাউডারটা। আর এই পাউডারটা দিয়েই আমি বাথরুমের সব কিছু মূলত ক্লিন করে থাকি। সব কিছুই আজকের ভিডিওতে দেখিয়ে দিব। হারপিকের লিকুইড পাওয়া যায়, সেটা হয়তো বা আমরা সবাই জানি, তবে হারপিকের যে এই পাউডারটা পাওয়া যায় এটা হয়তো বা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তবে বাথরুমের সব কিছু ক্লিন করার জন্য এই একটা পাউডারই যথেষ্ট। এটা 500 গ্রামের একটা প্যাকেট থাকে, আর এটা আমি একটা সাইডে কেটে একটা প্লাস্টিকের জারে নিয়ে নিব। আর এই এক প্যাকেট পাউডার দিয়ে বড় সাইজের একটা বাথরুম 5-6 বার ডিপ ক্লিন করা যাবে। সাধারণত বাংলা ব্লগ ভিডিওগুলোতে এই ধরনের ভিডিওগুলো তেমন কেউ মেক করতে চায় না বা শেয়ার করতে চায় না। তবে বাহিরের ব্লগ ভিডিওগুলো দেখবেন, তারা এই ধরনের ভিডিওগুলাই বেশি মেক করে থাকে, যেন গৃহিণীরা উপকৃত হয় বা সব ধরনের কাজে তারা অনেক বেশি মোটিভেট হতে পারে। তবে আমি মনে করি গৃহিণীদের সংসারে দৈনন্দিন কাজগুলোর মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ কাজের অংশ। আমি এখানে বাথরুমের টাইলস ক্লিন করার জন্য একটা ব্রাশ নিয়েছি, সেই সাথে একটা নিয়েছি বাজারের প্লাস্টিকের ব্যাগ, দেখতেই পাচ্ছেন। এই ব্যাগটা দিয়েই মূলত আমি বাথরুমের সব কিছু ক্লিন করে অনেক বেশি আরাম পাই। তবে ব্রাশটাও সাথে রাখা হয়, সেটা দিয়ে টাইলসের মধ্যে যে নকশার অংশটা থাকে ওটা ক্লিন করি। সেই সাথে টাইলসের মাঝখানে যে জয়েনের লাইনটা থাকে ওটা ক্লিন করি। ক্লিনিংয়ের কাজ শুরু করার আগে হাতে হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি, তারপর হালকা একটু পাউডার ছিটিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে ওই যে প্লাস্টিকের বাজার ব্যাগ নিয়েছি ওটার সাহায্যে এভাবে একটু হালকাভাবে প্রেস করলে কিন্তু কঠিন জেদি ময়লা দাগও কিন্তু দূর হয়ে যায় নিমিষে। এই পাউডারটার সাহায্যে আমি বাথরুমের যে এসএসের কলগুলা থাকে ওটাও খুব সহজে ক্লিন করে নিব। দেখা যায় পানির দাগ যেটা, ওটা কিন্তু দেখতে খুব বেশি বাজে লাগে। কয়েকদিন পর পর কিন্তু এই বাথরুমের এসএসের কলগুলা খুব বেশি দাগ পড়ে যায়, বা এমন কঠিন যেদি দাগ পড়ে পানির দাগগুলা, ওটা কিন্তু তোলা খুব বেশি কষ্টকর হয়ে যায়। আগে দেখা যেত সোহার বাবা বিভিন্ন ধরনের ট্যাপ ক্লিনার নিয়ে আসতো বিভিন্ন দোকান থেকে, বিভিন্ন ফেসবুক পেজ থেকে, তবে ওগুলো দিয়ে তেমন একটা আমার পরিষ্কার হয়েছে বলে মনে হয় না। মানে হতো, অত বেশি না, অনেক বেশি কষ্ট করা লাগতো। তবে এই একটা পাউডার দিয়ে কিন্তু আমি সব কিছু, দেখতেই পাচ্ছেন, আমি ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এভাবেই কিন্তু আমি সব সময় বাথরুম ক্লিন করে থাকি। আর আমার বাথরুম তেমন একটা নোংরা হয় না আসলে। আমি প্রতিদিন গোসলের সময় হালকাভাবে একটু পরিষ্কার করে থাকি, সেই সাথে প্রতি 2 সপ্তাহ পর পর এভাবে ডিপ ক্লিন করে থাকি। তো ওই কারণে আর বাথরুম তেমন একটা নোংরা হওয়ার চান্স পাই না, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আজকে যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করব বাথরুম ক্লিনিংয়ের, তো সেটা মাথায় রেখে বেশ কয়েকদিন যাবৎ বাথরুম ক্লিন করছি না ইচ্ছাকৃতভাবে, যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। কমনের মধ্যে হারপিক লিকুইডটা দিয়ে দিয়েছি, একটু ঘষেও রেখেছি। এবার কিছুক্ষণ ওভাবে রেখে দিব, ততক্ষণে টাইলসগুলো একটু ভালোভাবে ঘষে নিচ্ছি। আর হালকাভাবে প্রেস করলে কিন্তু হয়ে যায়, অত বেশি কষ্ট করা লাগে না। তো আমার বাথরুমটা মোটামুটি বেশ বড় সাইজের আছে। তো টাইলসের সব জায়গায় হারপিক পাউডারটা ছিটিয়ে দিয়েছি, তারপর একটু পানি ছিটিয়ে দিয়ে এরপর যে জায়গায় ব্রাশ দিয়ে ঘষে নেওয়া দরকার সে জায়গায় ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি। এবং যে টাইলসের সমান জায়গাটা আছে, ওয়ালের অংশ বা নিচে ফ্লোরের অংশ টাইলসের মধ্যে, সেই সব জায়গায় হচ্ছে ওই ব্যাগটা দিয়ে হালকা একটু ঘষে নিলে কিন্তু খুব সুন্দর চকচকে হয়ে যাচ্ছে। আর যে জয়েন্টের পুডিংয়ের অংশটা আছে ওটা হালকাভাবে ব্রাশ দিয়ে প্রেস করছি। আবার বেশি ঘষাঘষি করতে গেলে আবার পুডিংটা উঠে যেতে পারে, যেহেতু হারপিক পাউডার একটু ক্ষারযুক্ত। তো ব্রাশটা দিয়ে হালকাভাবে প্রেস করলে মোটামুটি কালো দাগগুলো উঠে যায়। এরপরেও 2-3 বছর পরে পরে টাইলসের জয়েনের পুডিংয়ের পুডিংটা দেখা যায় মাঝে মাঝে উঠে যায়, আবার অনেক অনেক জায়গায় অনেক বেশি কালচে হয়ে যায়। তো এইভাবে ঘষাঘষি না করে নতুন পুডিং এনে খুব সহজে কিন্তু লাইনের মধ্যে দিয়ে দেওয়া যায়, তখন বাথরুমটাও অনেক বেশি নতুনের মতো হয়ে যায়, কালো দাগটা একেবারে বোঝা যায় না, আর টাইলসের জয়েন্টটাও খুব ভালো থাকে।
বাথরুমের পানির লাইনের ড্রেনের অংশে মুখের মধ্যে যে ছাঁকনি বা জালিটা দেওয়া থাকে, ওটাও বাথরুম ক্লিন করার সময় যে অনেক সময় গোসলের সময় চুল বা কাপড় ধোয়ার সময় সুতা এগুলো গিয়ে কিন্তু আটকে থাকে, তখন খুব সহজেই এগুলো এভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে আর যে ময়লাগুলো বের হয় ওগুলো বাহিরে ফেলে দিয়ে আবারও জালিটা ভালোভাবে ধুয়ে জায়গা মতো রেখে দেয়। আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাথরুমের টাইলসে যে নকশার অংশটা আছে দেখতে পাচ্ছেন, ওখানে হারপিক পাউডারটা ছিটিয়ে দিয়ে তার মধ্যে একটু ব্রাশ দিয়ে হালকাভাবে প্রেস করলে কিন্তু ময়লাগুলো উঠে গিয়েছে। আর এদিকে এসএসের যে কলটা আছে ওটার মধ্যেও হারপিক পাউডারটা দিয়ে একটু পানি দিয়ে বাজারের ব্যাগটা দিয়ে একটু ঘষে নিচ্ছি, খুব সুন্দর হয়ে যাবে, পরবর্তীতে ধুয়ে দেখিয়ে দিব। আর এদিকে কোমরের মধ্যে যে নিচের অংশটা আছে ওটাও কিন্তু আমি এই ব্যাগটার সাহায্যে ঘষে থাকি, তবে ভিতরের অংশে ব্রাশটার সাহায্যে পরিষ্কার করি। বাথরুম ক্লিন করার ক্ষেত্রে আপনারা হয়তো বা একটা বিষয় খেয়াল করেছেন, আমি কিন্তু অত বেশি বিভিন্ন ধরনের ব্রাশ ইউজ করছি না বা বিভিন্ন ক্লিনার ইউজ করি না। জাস্ট এই একটা পাউডার আর এই একটা ব্রাশ, একটা বাজারের ব্যাগ দিয়ে কিন্তু আমি বাথরুমের সব কিছু একদম ক্লিন করে থাকি। এখন যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাথরুমের পিভিসি ডোরটা, ওটাও কিন্তু আমি এভাবে হালকা একটু ঘষে দিই, ওটাতে পানির দাগ পরে মাঝে মধ্যে নিচের অংশে, যেহেতু আমি হাত দিয়ে কাপড় কাচি বা ওয়াশিং মেশিনে ধুই না, সেক্ষেত্রে একটু দেখা যায় পানির চিটা বা সাবানের চিটাটা বেশি পড়ে থাকে। তো বাথরুম ক্লিন করার সময় দরজাটাও এভাবে একটু হারপিক পাউডার দিয়ে ঘষে নিয়ে তারপর পানি দিয়ে ধুয়ে নিই, দেখা যায় খুব সুন্দর নতুনের মতো হয়ে যায়। বেশিরভাগ বাসায় বাথরুমের দরজাটা পিভিসি ডোরের হয়ে থাকে, তো যাদের বাসায় পিভিসি ডোরের মধ্যে কঠিন যদি দাগ পড়ে গিয়েছে এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন, খুব সহজেই কিন্তু উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে, দরজাটা আপনার একদম নতুনের মতো হয়ে যাবে। আমাদের সবার বাথরুমে একটা বালতি, একটা মগ, একটা ছোট্ট ফিরি কিন্তু থাকেই। তো আমি যেহেতু হাত দিয়ে কাপড় কাচি, আবার দেখা যায় বাবু আছে, বাবুকে গোসল করাই, তো ফিরি, মগ, বালতি এগুলো কিন্তু সবসময় বাথরুমের মধ্যে থাকে। তো মাঝে মধ্যে যখন এই মগ, বালতি বা ফিরির মধ্যে ময়লা হয়ে যায় অনেক বেশি, আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তো প্রতি সপ্তাহে বা যতবার বাথরুম ধুই ততবার পরিষ্কার করা লাগে না, তো মাঝে মধ্যে 1-2 মাস পর পর এভাবে কিন্তু সেম পাউডারটা দিয়ে, সেম বাজারের ব্যাগটা দিয়ে একটু ঘষে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গিয়েছে। তবে হারপিক লিকুইডটা না দিয়ে হারপিক পাউডারটা ব্যবহার করার চেষ্টা করবেন। অনেকে আছেন হারপিক লিকুইড দিয়ে কিন্তু এই কাজ করে থাকেন, তো পাউডারটা দিলে হাতেরও তেমন একটা ক্ষতি হয় না, এটা একটু ক্ষার কম থাকে আমার মনে হয়েছে আর কি। তো লিকুইডটা একটু বাজে স্মেল, আবার দেখা যায় একটু ক্ষারযুক্ত বেশি, হাতের চামড়ার মধ্যে অনেক সময় সমস্যা হয়ে যায় ভাবে পরিষ্কার করতে গেলে। তো আমি বালতি, মগ, ফিরি সব কিছু একইভাবে পরিষ্কার করে নিচ্ছি এবং ধোয়ার পর ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়ে গিয়েছে। আমরা সবাই হারপিক লিকুইড দিয়ে কমোড পরিষ্কার করে থাকি, আর কিভাবে করতে হয় সেটা আমরা সবাই জানি, তো সেটা দেখানোরও কিছু নেই, আবার বলারও কিছু নেই। তারপরে যেহেতু আমি বাথরুম ক্লিনিংয়ের ভিডিওটা নিয়ে আসলাম, তো ওই অংশটুকু একটু রেখেছি। এবার পুরো বাথরুমের সব কিছু ঘষাঘষি শেষ, এবার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পালা। সব কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর দেখিয়ে দিব কতটা সুন্দর হয়ে গিয়েছে এবং পরে নতুন করে অর্গানাইজ করে দেখিয়ে দিব।
আমি প্রায় ভিডিওতে কমেন্টস পাই, আপু তুমি কিভাবে বাথরুম ক্লিন করো একটু আমাদের সাথে শেয়ার করিও। আবার অনেকে লিখছেন, আপু নতুন সংসার শুরু করেছি, কিভাবে বাথরুম ক্লিন করব বুঝতে পারছি না, একটু যদি শেয়ার করতে উপকার হতো। আবার অনেকে লিখছেন, আপু বাথরুম কিভাবে ক্লিন করব প্লিজ একটু টিপস শেয়ার করিও। বিভিন্ন জনে বিভিন্নভাবে আসলে জানতে চাচ্ছিলেন, দেখতে চাচ্ছিলেন। তো পরবর্তীতে আবার চিন্তা করলাম যে না, আপুদের স্বার্থে ভিডিওটাও একদিন শেয়ার করে ফেলি। তো আমি যেভাবে বাথরুম ক্লিন করি হুবহু সেভাবেই আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিওটা দেখে যদি আপনার কোথাও কোনো অংশ ভালো লাগে বা উপকারে আসে, তো ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর এদিকে যে বেসিনের উপরের অংশে মিররের অংশটা আছে, ওটাতে পানি ছিটা পড়ে সবসময় কিন্তু দাগ পড়ে যায়। আর প্রতিদিন গোসলের সময় আমি এভাবে একটা কাপড় দিয়ে হালকা ভিজিয়ে ছিপে তো মুছে থাকি। এভাবে যদি প্রতিদিন আপনি হালকাভাবে একটু মুছে নেন একটু কষ্ট করে, তাহলে সব সময় আপনার মিররটা নতুনের মতো থাকবে। এর নিচের অংশটাও আমি কিন্তু হারপিক পাউডার দিয়ে ঘষে নিয়েছিলাম, তারপর পানি মেরে তো পুরো বাথরুম কিন্তু ধুয়ে নিয়েছি। এরপর একটা কাপড় দিয়ে এইভাবে যে কলের অংশ থাকে এসএসে, তারপর যে মিররের অংশ বা নিচে গ্লাসের যে জিনিসগুলো আছে সব কিছু একটু মুছে নিলে কিন্তু খুব সুন্দর হয়ে যায়। যদি ধোয়ার পর যদি এভাবে একটু মুছে নেওয়া না হয় তাহলে কিন্তু পানির দাগটা থেকেই যায়, তো ওটা কিন্তু আবার সাথে সাথে পড়ে যাবে। এভাবে মুছে নেওয়ার পর বুঝতে পারবেন কতটা সুন্দর নতুনের মতো ঝকঝকে ঝকঝকে হয়ে গিয়েছে। বাথরুমের টিস্যু রাখার যে বক্সটা ওটাও কিন্তু আমার এসএসের, ওটাও আমি সেমভাবে ঘষে নিয়ে পানি দিয়ে ধুয়ে তারপরে এই কাপড়টা দিয়ে হালকাভাবে মুছে নিব। সেমভাবে পিভিসি ডোরটাও আমি এভাবে মুছে নিয়েছি, এবার আর কিন্তু কোনো পানির দাগ নেই। আর টাইলসের ওয়ালের অংশটাও আমি এভাবে মুছে নিয়েছি, শুধুমাত্র ফ্লোরটা মুছবো না, ওটা এমনিতেই শুকিয়ে যাবে। এইভাবে এই পদ্ধতিতে যদি এই উপকরণগুলো ব্যবহার করে আপনি বাথরুম ডিপ ক্লিন করে থাকেন, সেক্ষেত্রে আপনি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর পর বাথরুম ডিপ ক্লিন করলে হয়ে যাবে। যদি আপনার পরিবারের সদস্যের সংখ্যা কম হয় সেক্ষেত্রে আপনার 1 মাস পর পর ডিপ ক্লিন করলে কিন্তু আপনার বাথরুম সবসময় নতুনের মতো থাকবে। আর আমার যেহেতু পরিবারের সদস্যের সংখ্যা বেশি, মানে এই বাথরুমটাই সবচেয়ে বেশি ব্যবহার হয় আর বাথরুমে কাপড় কাচি, তো দেখা যায় আমি 2 সপ্তাহ পর পর প্রতি বাথরুম ক্লিন করে থাকি। আর প্রতিদিন গোসলের সময় যে নিচে ফ্লোরের মধ্যে ধুলোবালি আটকে থাকে সেগুলো একটু পা দিয়ে ঘষে পরিষ্কার করে নিই হালকাভাবে। আর মিররটা তো প্রতিদিন একবার ক্লিন করা হয়, ওটা আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে। তো আপনারাও চাইলে আমার এই টিপসগুলো ফলো করতে পারেন। আর এদিকে বাথরুম ক্লিন করা শেষ, এবার আমি আমার প্রয়োজন অনুযায়ী সব কিছু অর্গানাইজ করে নিচ্ছি। কর্নারে যে 3 তাকের র্যাকটা আছে ওটা উপরের অংশে উঁচা এবং ভারী জিনিসগুলো রেখেছি, তারপর মাঝের অংশে একটা বড় বাস্কেট রেখেছি, দেখতে পেয়েছেন। ওটার মধ্যে যত ধরনের ব্রাশ আছে সব কিছু রেখেছি, টুকিটাকি সব কিছু একটার মধ্যেই রেখেছি। আর নিচের অংশে রেখেছি কাপড় কাচার সাবান, কাপড় কাচার ডিটারজেন্ট একটা প্লাস্টিকের জারে করে। এবার চলে এসেছি বেসিন এরিয়াতে, ওটাও গুছিয়ে নিচ্ছি। একটা আরএফএল বেস্ট বাই থেকে নেওয়া ব্রাশ হোল্ডারের মধ্যে ব্রাশ, টুথপেস্ট এগুলো রেখে দিয়েছি, সেই সাথে একটা মাজন রেখে দিব, মানে যে কালি বলে আর কি। তো আসলে মাঝে মধ্যে বাসায় মেহমান আসলে তারা এই জিনিসটা খোঁজে, তো তাদের জন্য মূলত এটা রেখে দিয়েছি, ওটা আমরা ব্যবহার করি না। আমি অত বেশি প্রসাধনী ব্যবহার করি না, সেটা আপনারা হয়তো বা জানেন। তো শুধুমাত্র একটু ফেস ওয়াশ ব্যবহার করি, ওটা রেখে দিয়েছি। আর শ্যাম্পু তো আছে, তো একটা রিয়েল মানি প্ল্যান্টের সাথে রেখে দিচ্ছি। সব জায়গাতে একটু রিয়াল সবুজের ছোঁয়া রাখতে আমার খুব ভালো লাগে, তবে চাইলেও সব জায়গায় রাখা যায় না। আসলে রিয়াল প্লান্টের জন্য উপযুক্ত জায়গা লাগে, আর মানি প্লান্টের জন্য উপযুক্ত জায়গা হচ্ছে আলো বাতাসের পর্যাপ্ত চলাচল থাকবে, তবে সরাসরি রোদটা গায়ে লাগবে না, তাহলে কিন্তু গ্রোটা ভালো করে। আর এই জানালার সাথে এই মানি প্লান্টটা আপনারা প্রায় আমার ভিডিওতে দেখেছিলেন। আমার এই বাথরুমে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের চলাচল আছে, তবে সরাসরি রোদটা ঢোকে না আর কি, হালকা পাতলা ঢুকে পাশ দিয়ে, তবে 1-2 ঘন্টা আর কি। তো দিনের বেলায় আলো না জ্বালালেও চলে, এতটা খোলামেলা আলো বাতাস যুক্ত। তো যাই হোক, ওটাও রেখে দিয়েছি। আর এই রিয়াল প্লান্টগুলো রাখার কারণে বাথরুমের সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে গিয়েছে। আমার খুব বেশি ভালো লাগে যখন আমি বাথরুমের এই অংশটাতে আসি। মাঝে মধ্যে তাড়াহুড়ো করে কুশলে ঢুকলে, বিশেষ করে সোহা স্কুল থেকে এসে দৌড়ে যখন বাথরুমে ঢুকে, তখন দেখা যায় চুলে করে চুলের এই ব্যান্ডগুলো নিয়ে আসে, তো তখন এগুলোর জন্য খুব সহজে রাখা যায় পানিতে না ভিজে। তো একটা হুক লাগিয়ে দিয়েছি মিররের পাশে। আর এদিকে টাওয়াল স্ট্যান্ডটাও মাঝে মধ্যে ক্লিন করা হয়, তো আজকেও ক্লিন করে নিয়েছি সেম প্রসেসে, সব কিছু যেভাবে ক্লিন করেছি। আর সোহার বাবার এই টাওয়ালটা সবসময় বাথরুমের মধ্যে থাকে, ওটাও রেখে দিয়েছি। আর বাথরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আরও একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে বাথরুমের দরজার বাহিরে একটা পাপুস রাখা আর এক জোড়া জুতো রাখা। এবার আমার পুরো বাথরুমটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি।
বেসিনের এই এরিয়াতে একটা কালো বাস্কেট রেখেছি, ওটা আসলে বলতে ভুলে গিয়েছি। ওটা রাখার মূলত কারণ হচ্ছে বিভিন্ন কিছু রাখার জন্য। আমি আর সোহা যেহেতু সবসময় চশমা ইউজ করি, তো মাঝে মধ্যে দেখা যায় আমরা ভুলে চশমা নিয়ে বাথরুমে প্রবেশ করি, তো যেন চশমাটা ইজিলি রাখতে পারি। আবার সোহার বাবার ঘড়ি বা আমাদের চুলের বড় ধরনের কাঁটা, বিভিন্ন কিছু আসলে চুড়ি, এগুলো রাখতে যেন সুবিধা হয়, তো ওই কারণে আসলে ঝুড়িটা ওখানে রেখেছি। কমোড পরিষ্কার করার ব্রাশটা যদি হোল্ডার সহ হয় তাহলে রাখতেও সুবিধা, আবার বাহির থেকেও দেখা যায় না। তো আমি সব সময় এভাবে হোল্ডার সহ ব্রাশগুলো ইউজ করি। আর বাথরুম ক্লিন করা শেষে এই কমোড পরিষ্কার করার ব্রাশটা এভাবে কমোডের পেছনের অংশে রেখে থাকি যেন বাহির থেকে দেখা না যায়। আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য সুস্থতা কামনা করছি, আর সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।